কন্ডিশন বলতে এখানে চেন্নাইতে খেলা হচ্ছে আর কানপুরে খেলা হচ্ছে, তো তারা সিমিং উইকেটও করতে পারে। সো সেই জায়গা থেকে আমাদের অপশন রয়েছে, আমাদের 4জন সিমার রয়েছে। আপনারা স্বাভাবিকভাবে আমরা 4জন সিমার তো আর খেলার সম্ভাবনা খুব কম থাকে আমাদের টিম কম্বিনেশনে। সেখান থেকে হয়তো 3জন সিমার খেললেও একজন ব্যাকআপ থেকে যাচ্ছে। বাট আমাদের ব্যাটিং লাইন আপটা একটু লম্বা করা হয়েছে, স্ট্রেন্থটা বাড়ানো হয়েছে, বিকজ আমরা জানি যে আসলে এই স্কোয়াডে 5জন সিমার নিয়ে গেলে সেই জায়গায় আমাদের হয়তো বা এক্সট্রা সিমারটা দরকার নাও হতে পারে। আর যেহেতু আগের সিরিজে একটা কনসার্ন ছিল যে তাসকিন ব্যাক করেছে অনেকদিন পরে, সেখানেও একটা ব্যাকআপ অপশনের আমরা চিন্তা করেছি। বাট আলহামদুলিল্লাহ তাসকিন কিন্তু খুব ভালো ফর্মে রয়েছে বা রিদমে রয়েছে। তাসকিন এসেও কিন্তু টেস্টে ভালো বোলিং করেছে। সো সেই জায়গা থেকে সিমিং অপশনটায় আমাদের এখন ওই 4জন সিমার দিয়ে আমরা সেই কাভার করতে পারি। আসলে কন্ডিশনটা হোম সিরিজ হলে সাধারণত সবগুলো টিমই তাদের একটা অ্যাডভান্টেজের কথা চিন্তা রেখেই করে, সেই জায়গা থেকে তারা তাদের মতো করতে পারে। বাট আমাদের পেস স্পিন আপনি যদি দেখেন দুইটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা সেখানে কাভার করেছি। সো স্পিনও কিন্তু আমাদের তাইজুল এবং নাইম হাসান ম্যাচ খেলেনি, তারাও কিন্তু পাকিস্তানে ছিল। সাকিব মিরাজ ম্যাচ খেলছে। সো স্পিনটা আমাদের কিন্তু অলরেডি খুব ভালো একটা শেপে রয়েছে, সঙ্গে পেস বোলিং 4টা নিয়েও কিন্তু খুব ভালো একটা স্টেজে রয়েছি আমরা। সঙ্গে ব্যাটিংও আমরা চিন্তা করলাম যে একটা অপশন বাড়িয়ে নিলে প্রয়োজনে আমরা সেটা কাজে লাগাতে পারবো। এটা আসলে ইন্ডিয়ার পেস বোলিংও যথেষ্ট ভালো, ইন্ডিয়ার যথেষ্ট ব্যালেন্স একটা দল, এটা স্বীকার করতেই হবে। তাদের পেস বোলিংও ভালো স্ট্রেংথ রয়েছে, স্পিনও ভেরিয়েশন রয়েছে, সঙ্গে স্পিনাররা কিন্তু ভালো অলরাউন্ডার। আমরা জানি যে জাদেজা রয়েছে, আশ্বিন রয়েছে, ইভেন কুলদীপ রয়েছে, আকসার প্যাটেল, তারা কিন্তু খুব ভালো স্পিন অ্যাটাক, সেটাও বলতে হবে। সো তাদের কম্বিনেশনটাও বেশ ভালো। তারা যেই কন্ডিশনে সাজানো উইকেট যেই ধরনের করুক না কেন, তাদের যেমন স্ট্রেংথ রয়েছে আমরা মনে করি যে আমাদের সেই সমমানের স্ট্রেংথ রয়েছে স্পিন এবং পেসে। সো আমার মনে হয় যে সেটা আমি আসলে আলাদা করে বলতে চাই না তাদের পেস বা স্পিন। আর আপনি তাসকিনের যে ব্যাপারটা বললেন, তাসকিন অবশ্যই আমাদের যেহেতু সব ফর্মেটে এখন খেলছে, মানে আগে ছিল শুধু হোয়াইট বলে, এখন রেড বলে খেলা শুরু করেছে। সো এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সঙ্গে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে। তাকে কীভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করব। ইন্ডিয়ার স্পিন পাকিস্তানের সামনে আমরা যে টিমটা দেখলাম যারা খেললো, সেখানে স্পিনটা তাদের খুব ইন্ডিয়ার মতো স্ট্রং বলবো না, এটা স্বীকার করতে হবে। তারা পেস দিয়ে মেনলি আমাদের অ্যাটাক করতে চেয়েছিল, সেটা আমরা হ্যান্ডেল করেছি খুব সাকসেসফুলি। স্পিন যেটা হয়েছে, এখানে আপনি আশ্বিন জাদেজার মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, তাদেরকে হ্যান্ডেল করাটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন খেলছে, আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপটা বেশ এক্সপিরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন। সো পেস যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি, এখানে যদি স্পিনটাও আমরা হ্যান্ডেল করতে পারি, আমার মনে হয় খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি। এবং আমাদের টিমের সেই অ্যাবিলিটি আছে যে আমরা স্পিনও হ্যান্ডেল করতে পারি। বাট অবশ্যই জাদেজা আশ্বিন পাকিস্তানের স্পিন অ্যাটাকের সঙ্গে কম্পেয়ার করলে বেশ এগিয়ে রয়েছে। লেফট আর্ম একজন পেস বোলার থাকলে যেটা হয়, টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে, কিন্তু আসলে এখন তো আমাদের অপশন আসলে নেই। আমরা যদি দেখি আমাদের পেসের যে একটা পুল যদি আমরা দেখি, সেখানে লেফট আর্ম পেস বোলার মোস্তাফিজ এবং শরীফুলি আমাদের প্রাইম পেস বোলারের মধ্যে পড়ে। যেহেতু মোস্তাফিজ আমাদের এই ফর্মেটটা খেলে না, সেখানে শরীফুল যেহেতু একটা ইনজুরি কনসার্ন রয়েছে, তো স্বাভাবিকভাবে আমরা করিনি, তাকে আর চিন্তা করিনি টেস্টে। বাট হ্যাঁ, এই অপশনটা হলে একটা ভেরিয়েশন আসে। বাট আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক, বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইন আপে বেশ অনেক লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, কিন্তু এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের চেয়ে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে আমাদের কতটুকু সাকসেসফুল প্লেয়ার হতে পারে এবং কতটুকু অ্যাবিলিটি তার রয়েছে। সো সেই জায়গা থেকে কনসিডারেশনে আমাদের রাইট হ্যান্ড বলার যারা বোলিং করবে, আমার বিশ্বাস যে তারাও সেটা ডেলিভার করতে পারবে। আমার তো মনে হয় চমৎকার ব্যালেন্স একটা দল। আপনি যদি দেখেন আমাদের 4জন সিমার রয়েছে, 4জন স্পিনার রয়েছে, ইনক্লুডিং 2জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। আমি যদি জেনুইন 8জন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে ঢুকাই, তাহলে কিন্তু 10জন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। সো 4জন স্পিনার, 4জন পেস বোলার, 10জন ব্যাটসম্যান। সো আমাদের মানে ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। সো তাদের যেমন আমি বললাম অলরাউন্ডার রয়েছে, আমাদেরও কিন্তু 2জন স্টাবলিশড অলরাউন্ডার রয়েছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের টিমও যথেষ্ট ব্যালেন্স, পেস স্পিন এবং ব্যাটিং ডিপার্টমেন্ট সব দিক থেকে মিলে বেশ ব্যালেন্স একটা দল। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, কারণ আপনি আসলে পাকিস্তানে আমরা যদি দলটা দেখি যারা খেলেছে, তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্স কিন্তু বেশ এগিয়েছিলাম। মানে ম্যাচ সংখ্যা যদি দেখি, প্লেয়ার কোয়ালিটি দেখি, তারা কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার ছিল। বোলিং লাইন আপটাও যদি দেখি আমরা, তাদের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করলে আমি বলবো না যে তাদের সমমানের, বাট তারা রেডি হচ্ছে। সেখানে ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি, যথেষ্ট এক্সপিরিয়েন্স দল, মানে ওদের সব প্লেয়াররাই রয়েছে যারা টেস্ট খেলে। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 নম্বর দল এখন, সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই। আর যেহেতু স্টাবলিশ দল নিয়ে খেলছে, চ্যালেঞ্জ থাকবে। বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছি, এবং এক্সপিরিয়েন্স দল। সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি। সো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করবো।
আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ, দলও চেঞ্জ, এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল। আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যেয়ে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ থাকবে, বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই। আমাদের দলে কিন্তু 150-200 করা প্লেয়াররাও রয়েছে এবং তারা কিন্তু ফর্মে রয়েছে। একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফর্মটা কেমন যাচ্ছে, সেই ফর্মটাকে কন্টিনিউ করার একটা চ্যালেঞ্জ থাকে। সেটা যদি তারা কন্টিনিউ করতে পারে আমার মনে হয় এটা পসিবল। এবং কন্ডিশনটা এমন না যে লাইক আমরা অনেক সময় বলি যে বাইরের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সেই ধরনের কন্ডিশন, সেরকম না। ইন্ডিয়ায় যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে। সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট, সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি ফর্মে ফেরার সময়টা থাকে, মানে আপনি টি-20 ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না, রানের তাগিদ থাকে, ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে, আমরা সোফার চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার, জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে যদি করে ফেলতে পারে আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার। অবশ্যই উপরে ব্যাটিং করার যদি সময় আসে সেটা করবে। এখন আসলে টিম কম্বিনেশনে, টিম ব্যালেন্সিংয়ের কিছু ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে। সেই কম্বিনেশনে কিন্তু মিরাজকে ওই পজিশনে খেলতে হচ্ছে এবং ওই জায়গায় যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটাও আমাদের জন্য কিন্তু একটা পাওয়া। সো উপরে ব্যাটিং যদি দলের প্রয়োজন হয় অবশ্যই করতে পারে, সেটা কিন্তু সে প্রমাণ করেছে। সো মিরাজ তো আমাদের প্ল্যানের মধ্যে সবসময় থাকে, এবং সেটা যদি দলের প্রয়োজনে কখনো উপরে প্রয়োজন হয় অবশ্যই ব্যাটিং করার অ্যাবিলিটি তার আছে, সেটা প্রমাণ করেছে। এখন টিম কম্বিনেশন যখন সাজানো হবে তখন হয়তো যদি কোনো ম্যাচে মনে হয় যে তাকে উপরে ব্যাটিং করানোর প্রয়োজন, সেটা করা যেতেই পারে, সে প্রুভেন প্লেয়ার। অবশ্যই প্ল্যানে আছে। আসলে লঙ্গা ভার্সন খুব বেশি এক্সপিরিয়েন্স নেই ঋষাদের। আসলে টি-20তে যেটা হয় 4 ওভার, ওয়ানডেতে 10 ওভার, টেস্টে খেলতে গেলে হয়তো যদি একজন মেইন বলার হিসেবে খেলে হয়তো 15-20 ওভার করতে হতেই পারে। সেই লোডটা এখনও তাকে আমরা নিতে দেখিনি, কারণ এনসিএল খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি, এই ধরনের পরিমাণ বোলিংও তার করা হয়নি। সো আমরা চাচ্ছি যে সে লঙ্গা ভার্সনে ম্যাচ খেলে তারপরে টেস্ট টিমে আসুক, এবং লঙ্গা ভার্সন যখন খেলবে তখন তার জন্য ইজিয়ার হয়ে যাবে। কারণ আসলে 4 ওভার 10 ওভার বোলিং করার 15-20 ওভার এবং ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে, সবগুলো ব্যাপার রয়েছে। ঋষাদ যদি টিমে চলে আসে এটা কিন্তু একটা বিশাল পাওয়া হবে, কারণ আমরা জানি যে লেগ স্পিনার যে কোনো ফর্মেটই কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। সো ঋষাদ যদি টেস্ট টিমে আমাদের রেডি হয়ে আমরা ইনক্লুড করতে পারি সেটা অবশ্যই আমাদের জন্য একটা পাওয়া হবে। বাট আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি তাকে রেডি করে তারপরে আনবো, যেন হুট করে যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে আবার নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। সো সেই জায়গাটা আমরা নজর রাখছি। বাট ঋষাদ আমাদের প্ল্যানে রয়েছে, সামনে এনসিএল আছে, সে সেই ফর্মেটটা খেলে তারপরে তাকে আমরা দেখবো যে আসলে কী অবস্থায় রয়েছে। অনেস্টলি যদি বলেন আমরা এটা চিন্তাই করিনি। আমরা চিন্তা করছি যে আসলে এই সিরিজটা স্টেপ বাই স্টেপ, আমরা পাকিস্তান সিরিজের আগেও কিন্তু এই চিন্তাটা কারোর মধ্যে ছিল না। পাকিস্তান সিরিজে ভালো করার পরে আমরা র্যাঙ্কিংয়ে উপরে উঠে আসার পরে একটা ক্যালকুলেশন মেলানোর চেষ্টা করা হচ্ছে। প্লেয়াররা যখন খেলতে নামে তখন আসলে অন্য কিছুই চিন্তা করে না। আর এই র্যাঙ্কিংয়ের বিষয়টা অফ দ্য ফিল্ডে হয়তো অনেক আলোচনা হতে পারে, বাট আমাদের সিলেকশন প্যানেলের মধ্যে আসলে এই বিষয়টা নিয়ে একদমই আলোচনা হয়নি, এবং আমরা এটা নিয়ে আসলে ভাবতেও চাচ্ছি না, কারণ আমরা জানি যে প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমরা ম্যাচ বাই ম্যাচ, বা আপনি যদি বলেন সিরিজ বাই সিরিজ, আমরা আগাতে যাচ্ছি, সময়ের সঙ্গে সঙ্গে যেটা যেখানে যাবে আমরা সেটার সঙ্গে মিলে যাবো আর কি। এখানে জিনিসটা হলো কোচ ক্যাপ্টেনের সঙ্গে আমরা ডিসকাস করি, ফাইনাল কল দেওয়ার আগে ডিসকাস করি, বাট এই জিনিসটা আগেও আপনাদের সঙ্গে আমাদের শেয়ার করা হয়েছিল। এখানে স্কোয়াড যেটা, সেটা কিন্তু সিলেক্টররা ফাইনাল অ্যাপ্রুভ করে, মানে সিলেকশন পয়েন্ট অফ ভিউ থেকে। যখন বেস্ট 11 হয় তখন কিন্তু ক্যাপ্টেন কোচের প্রায়োরিটি বেশি থাকে, তারাই বেস্ট 11টা করে। এখানে কোনো প্লেয়ারের ব্যাপারে তাদের কোনো অপিনিয়ন থাকতেই পারে, বাট সেটা ডিসকাশনের মাধ্যমে যেটা হয়েছে আমরা ফাইনাল কলটা নিই। এবং এখানে কিন্তু জাকের, দীপু বা আরও বেশ কিছু নাম আসতে পারে, শরীফুল, আপনারা যেই নামগুলো নিয়ে আলোচনা করলেন সেই নামগুলো আসতে পারে, বাট ফাইনালি যখন অ্যাপ্রুভাল হয়েছে তখন কিন্তু এটাই ফাইনাল কল, এবং এটা নিয়ে আলোচনা আমাদের বেশ কিছু প্লেয়ার নিয়ে সবসময়ই হয়। এটা হওয়াটাই স্বাভাবিক এবং আমরা চাইও এটা হোক, এটা একটা হেলদি কম্পিটিশন।